তো আমিও দেখে নিলাম ডেথ অফ এ ইউনিকর্ন সিনেমাটা। এই সিনেমায় এক মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা পল রুড এবং আছে এই নতুন প্রজন্মের নতুন ক্রাশ জেনা ওর্তেগা। এটি 2025 সালে মুক্তি পাওয়া একটি হরর কমেডি সিনেমা যেটার প্লটটা বেশ ইন্টারেস্টিং। সো চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ডেথ অফ এ ইউনিকর্ন সিনেমাটা সম্পূর্ণ এক্সপ্লেন করব। সো গল্পটা শুরু হয় ইলিয়ট এবং তার মেয়ে রিডলিকে নিয়ে। বেশ কিছুদিন আগেই ইলিয়টের স্ত্রী মারা গেছে এবং তারপর থেকে রিডলি প্রায় মনমরা হয়ে বসে থাকে। তার পার্সোনালিটি একটু গম্ভীর টাইপের এবং সে বেশি একটা কথা বলতেও পছন্দ করে না। সো ইলিয়ট পেশায় একজন উকিল যে তার ক্লায়েন্টের সাথে সাক্ষাৎ করতে এসেছে এই সুন্দর একটা স্থানে। মোটামুটি একটা সপ্তাহ তাদের থাকার এখানে প্ল্যান রয়েছে। তার ক্লায়েন্ট অর্থাৎ মিস্টার ওডেল যে একজন বিলিনিয়ার, সে চারপাশের এই সুন্দর ন্যাশনাল রিজার্ভ সেন্টারটাকে ডোনেট করেছে, তার নাকি এত পয়সা। সো মোটামুটি একটা সপ্তাহ থেকে এখানে একটু হাইকিং করা, এই চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখায়, এটাই ইলিয়টের মেন প্ল্যান। এবং সে তার মেয়েকে এই কারণে এনেছে যাতে তার মেয়ে একটু নেচারের সাথে থেকে এই চারপাশটা ঘুরে যাতে তার মনটা একটু ভালো হয়ে যায়। তবে তার মেয়ে কোনো মতেই এখানে আসতে চেয়েছিল না, সে একটু একা থাকতে চেয়েছিল। ইলিয়ট জোর করে এনেছে তাকে। অন্যদিকে তার বস মিস্টার ওডেল তাকে ফোন করেছে তার একটু লেট হয়ে গেছে বলে, এবং তার সাথে কথা বলতে বলতে আচমকা তাদের কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে যায়। যাই হোক, সেই রিজার্ভ সেন্টারে নাকি বহু জীবজন্তু রয়েছে, তার মধ্যে এমন একটা জীবজন্তু রয়েছে যেটাকে তারা দেখবে বলে কোনোদিন কল্পনাও করতে পারেনি। সো হয়েছে কি, ইলিয়ট তো গাড়ি চালাচ্ছে, অন্যদিকে চারপাশে ঠান্ডা হাওয়াতে লেগে গেছে তার সর্দি। কোনোভাবে ড্রাইভিং করতে করতে সে একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় এবং রাস্তার মাঝখানে একটা ইউনিকর্নকে দিয়ে দেয় সে এক ধাক্কা। প্রথমে তারা ভেবেছে যে হ্যাঁ সত্যি কোনো প্রাণীকে তারা ধাক্কা মেরেছে, সেটা হরিণও হতে পারে। তবে সামনে গিয়ে দেখে এক অদ্ভুত ঘোড়ার মতন প্রাণী যার মাথায় শিং রয়েছে, শরীরের রক্তটাও এক ভিন্ন কালারের, এবং সেই ধাক্কা লেগে সে চরম আহত। ইলিয়ট খুব চিন্তায় পড়ে গেছে যে সে একটা পশুকে ধাক্কা মেরেছে, যদি রেঞ্জার জানতে পেরে যায় তো হয়ে গেল তার কেস। অন্যদিকে রিডলি একটু দয়ালু, সেই আহত প্রাণীটাকে দেখে তার খুব মায়া হয়। তবে তার যে শিংটা ছিল সেটা জল করছিল। রিডলি যখন সেটাকে স্পর্শ করে সে তখনই এক অদ্ভুত কিছু ভিশন দেখতে পায়, সে যেন এক অন্য জগতে চলে গেছে। তবে তার পিতা অর্থাৎ ইলিয়ট সে তো রিডলিকে ডাকছে। রিডলি সাড়া না দেওয়াতে তখন ইলিয়ট টায়ার আয়রন দিয়ে সেই প্রাণীটার মাথায় বেশ কয়েকবার আঘাত করে তাকে হত্যা করে দেয়, এবং সেই প্রাণীটার সেই রং বেরঙের রক্ত তাদের সারা মুখে ছিটকায়। যাই হোক, পরে এলিয়ট এবং তার মেয়ে তার সেই ক্লায়েন্টের বাড়িতে গিয়ে পৌঁছে। ওটা বাড়ি তো না, ওটা সম্পূর্ণ একটা এস্টেট। যেমনটা বললাম, একটা বিলিনিয়ার তারা, তাদের ফার্মাসিউটিক্যালের বিজনেস গোটা বিশ্বে ফেমাস, এবং এত বড় ব্যবসার সব লিগ্যাল কাজকর্মগুলো ইলিয়ট একাই সামলাচ্ছে। সেই কারণেই তো সেই মানুষগুলো ইলিয়টকে এত ভালোবাসে। সো ইলিয়ট গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করে। প্রথমে আসে হচ্ছে শেপার্ড, সেই বাড়ির ছোট ছেলে। তারপর আছে বেলিন্ডা, তারপর বাড়ির কর্তা অর্থাৎ মিস্টার ওডেল যে বর্তমানে ক্যান্সারে ভুগছে। অন্যদিকে ইলিয়ট এবং রিডলিকে দেখে তো মনেই হচ্ছে না যে তারা এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এসেছে। সো যেমনটা বললাম, রিডলি সে তো সেখানে থাকতে চায় না, তবে তার হাতে তো কোনো অপশানস নেই। একই সাথে তার মুখে কিছু রং লেগে রয়েছে, রং তো না, সেটা বরং সেই প্রাণীটার রক্ত। তো তাকে বলা হয় যে ওয়াশরুমে গিয়ে একটু মুখটা পরিষ্কার করে আসতে। সে পরিষ্কার করতে যায় এবং লক্ষ্য করে যে তার গালে যে ব্রণগুলো ছিল সেগুলো আচমকা ঠিক হয়ে গেছে। একই সাথে এলিয়ট মিস্টার ওডেলকে তাদের সেই বিজনেসের পেপারসগুলোকে সামলে দিচ্ছে। তখনই সে লক্ষ্য করে যে তার আর চশমার প্রয়োজন নেই, বরং চশমা পরে সে আবছা দেখছে, খালি চোখে সে ক্লিয়ার দেখছে সবকিছু। তার চোখের প্রবলেমও ঠিক হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আপনাদের আবারও বলে দিই যে মিস্টার ওডেল কিন্তু ইলিয়টকে এখানে ডেকেছে জাস্ট কিছু বিজনেস রিলেটেড কাজকর্ম করার জন্য না। মিস্টার ওডেল একজন ক্যান্সার পেশেন্ট এবং শীঘ্রই সে মারা যাবে, যেটা সে মেনে নিয়েছে। সে জানে যে তাদের এই এত বড় বিজনেসটা পরবর্তীকালে ব্লিন্ডা এবং তার ছেলে শেপার্ড সামলাবে। তবে এই বিজনেসের এক বড় ভূমিকাতে থাকবে ইলিয়ট, অর্থাৎ সে হয়ে যাবে পার্টনার। সো তাকে পার্টনার বানানোর জন্য তারা ইলিয়টকে এখানে রাখতে চায় কটা দিন। তার কাজকর্ম তো তারা দেখেছে, এখন মানুষ হিসাবে সে কেমন সেটাকে তারা জানতে চায়। তবে তার মেয়ে অর্থাৎ রিডলি সে কিছু ভিশন দেখছে। সে যে ঘোড়ার মতন প্রাণীটা যেটা বেসিক্যালি ইউনিকর্ন, সেটার মৃতদেহটাকে তারা তাদের গাড়িতে পুরেই এখানে এসেছে, মানে সেটাকে রাস্তায় ফেলে রেখে আসেনি, এবং সেই প্রাণীটা এখনও জীবিত রয়েছে। অত জোরে ধাক্কা এবং ইলিয়টের ওরকম রডের বাড়ি খাওয়ার পরেও সে জীবিত রয়েছে এবং তার শিংটা জল করছে। রিডলি ভেতরে ভেতরে যেন কিছু একটা ফিল করতে পারছে, সে কোনোভাবে সেই মৃত ইউনিকর্নটার সাথে কানেক্টেড ফিল করছে। যাই হোক, সে তার পিতাকে এই জিনিসগুলো বলে, তবে তার পিতা তো কোনো কিছুই বুঝতে পারছে না। যদিও তার পিতা এখানে এসেছে একটা বড় বিজনেস করার জন্য, কারণ এই ডিলটা কমপ্লিট হলে তার আর্থিক সমস্যাগুলো সম্পূর্ণভাবে মিটে যাবে, তাই কোনোভাবেই সে এই সুযোগটাকে তো হারাতে চাইছে না। অন্যদিকে মেয়ের রিকোয়েস্ট, সেই কারণে সে মিস্টার ওডেলকে জানায় যে সে তার মেয়েকে কিছু সময়ের জন্য এয়ারপোর্টে রেখে আসতে চায়, কারণ তার মেয়ে সম্ভবত অসুস্থ ফিল করছে। এবং সেই মুহূর্তে ইলিয়টের গাড়িটা কাঁপা শুরু হয়।
গাড়ির ভেতরে যেন কেউ এক আছে, ছটপট করছে যেন সে, এবং সেই আওয়াজটা প্রত্যেকে পেয়ে যায়। সেই আহত ইউনিকর্নটা একদম সজাগ হয়ে গেছে এবং সে তো গাড়ি থেকে পালাতেই যাবে। সেই মুহূর্তে সেই ওডেল পরিবারের যে গার্ড রয়েছে অর্থাৎ সেই ইউনিকর্নটার মাথায় গুলি মেরে তাকে আবারও হত্যা করে দেয়। এখন এই প্রাণীটাকে সবাই বোঝার চেষ্টা করছে যে এটা কী প্রাণী, ঘোড়ার মতন দেখতে। সবাই জানে যে এটা ইউনিকর্ন, তবে সেটা তো কাল্পনিক প্রাণী, সত্যিকারের হয় নাকি। তো পরে ইলিয়ট সত্যটা স্বীকার করে যে এই স্থানে আসার সময় আসলে কি ঘটেছিল। তবে এখন কি করা উচিত? ব্যাপারটা জানাজানি হয়ে গেলে সরকারি হয়ে যাবে। তবে মিস্টার ওডেল এটা হতে দিতে চায় না, কারণ যখন সে জানতে পারে যে সেই ইউনিকর্নের রক্তটা ছিটকে রিডলির গালে থাকা ব্রণগুলো ঠিক হয়ে গেছে এবং এলিয়টের চোখের সমস্যাও মিটে গেছে এবং তার যে অ্যালার্জিস ছিল অর্থাৎ সর্দি কাশি সেগুলোও মিটে গেছে, কথার মানে সেই ইউনিকর্নের রক্তে কিছু হিলিং প্রপার্টিস রয়েছে, কিছু তো আছে, যে জিনিসটাকে মিস্টার ওডেল সরকারি হাতে দিতে চায় না। সেই কারণে সে নিজে থেকে সব সায়েন্টিস্টদের ডাকছে যারা তারা এই স্থানেই এই জিনিসটাকে নিয়ে রিসার্চ করবে। মানে অবভিয়াসলি ব্যবসায়ী মানুষ, এখানেও সে ব্যবসাটাই তো দেখবে। অন্যদিকে এলিয়ট চলে যায় তার মেয়ে রিডলির সাথে একবার কথা বলতে, কারণ রিডলি খুবই আপসেট রয়েছে। সে সেই প্রাণীটাকে ভালোবাসত, তবে সেই প্রাণীটাকে তো গুলি মেরে হত্যা করা হয়েছে। তো রিডলি তার পিতাকে জানায় যে সেই প্রাণীটার, সেই ইউনিকর্নটার শিংটাকে স্পর্শ করার পর সে কি ফিল করেছে। তবে সে এটাও জানে যে তার পিতা তার কথাগুলো শুনে তাকে পাগলই মনে করবে এবং সে সেটাই করে। রিডলি যখন বলে যে সেই প্রাণীটাকে ছেড়ে দেওয়া উচিত, তার উপর যাতে কোনো এক্সপেরিমেন্ট বা কিছু না হয়, তখন তার পিতা তার কথাগুলো শোনে না। অবভিয়াসলি তার পিতা এত দূরে এসেছে একটা বিজনেস করার জন্যই, তো সে অবশ্যই চাইবে না রিডলির এই কথাগুলো শুনে তার একটা বড় লোকসান হোক। সেই কারণে রিডলি তার পিতাকে আবার ভাগিয়ে দেয়। তারপর রিডলি তার ফোন ঘেঁটে পুরনো তার মায়ের ছবিগুলো দেখতে থাকে এবং সেখানে সে একটা ছবি লক্ষ্য করতে পারে যখন তার মা তাকে নিয়ে মিউজিয়ামে গিয়েছিল এবং ব্যাকগ্রাউন্ডে দ্য ইউনিকর্ন ট্র্যাপেস্ট্রির একটা ছবি রয়েছে। দ্য ইউনিকর্ন ট্র্যাপেস্ট্রি হচ্ছে এক টাইপের ট্র্যাপেস্ট্রি, মানে এক টাইপের ক্যানভাসের মতন, যার উপর হাতের কাজ বিভিন্ন দিয়ে বিভিন্ন চরিত্র মানে ছবির মতন বানানো হয় এবং সেগুলো জাস্ট ছবি না, বরং একটা গল্প বলে আপনাকে। সো এরকমই একটা আছে দ্য ইউনিকর্ন ট্যাপেস্ট্রি, যেটাকে 1495 থেকে 1505-এর মধ্যে বানানো হয়েছিল। যে ছবিগুলো দেখে একটা ইউনিকর্নের ব্যাপারে কিছু গল্প আমরা জানতে পারি, যেটা হচ্ছে বেসিক্যালি এক রাজা এবং তার বেশ কিছু শিকারীরা মিলে বেরিয়েছিল একটা ইউনিকর্নকে ধরার জন্য। আসলে ইউনিকর্নের রক্ত নাকি বিভিন্ন রোগ ব্যাধি এমনকি মানুষদের ইমিউনিটিও দিতে পারতো, অর্থাৎ অমরত্বও দিতে পারতো। অবশেষে সেই শিকারীরা একটা ইউনিকর্নকে তো ধরতে পারে, তবে তাকে বশ করাটা খুবই কঠিন। তবে সেই ইউনিকর্নটা শান্ত হয়ে যায় একটা মানুষের স্পর্শে, যে মানুষটাকে একটা কাইন্ড হার্টেড মেইডেন বলা হয়েছে, অর্থাৎ একটা দয়ালু মেয়ে। পরে সেই শিকারীরা সেই ইউনিকর্নটিকে হত্যা করে দেয় এবং তাকে সেই রাজার ক্যাসেলে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে রিসারেক্ট করা হয়, অর্থাৎ তাকে পুনর্জীবিত করা হয় এবং সেখানে তাকে আটকে রাখা হয়। যদিও সেই ট্যাপেস্ট্রির বহু অংশ অর্থাৎ সেই মেইডেনের সাথে সেই ইউনিকর্নের সম্পর্কটা কী ছিল সেটার ব্যাপারে অনেক কিছু জানা যায়নি, কারণ মাঝখানে পড়ে যায় ফ্রেঞ্চ রিভলিউশন, যার কারণে এই ট্যাপেস্ট্রির বহু অংশ ধ্বংস হয়ে গিয়েছিল। তবে পরে যখন সেটাকে রিকনস্ট্রাক্ট করা হয়, যেখান থেকে আমরা সেই ইউনিকর্নের এক ডেভিল নেচারটা দেখতে পাই, যে সেটা জাস্ট কোনো শান্ত বা কোনো মিথিক্যাল ক্রিচার না, বরং একটা ভয়ঙ্কর বিস্ট, যেটা সেই শিকারীগুলোর খুব খারাপ অবস্থা করেছিল। আপনি গুগলেও দ্য ইউনিকর্ন ট্যাপেস্ট্রির ব্যাপারে সার্চ করে দেখতে পারেন, গল্পগুলো ভিন্ন ভিন্ন পাবেন। এবং আমি সেই আসল গল্পে যেতে চাইছি না, সিনেমাতেই থাকতে চাইছি। তবে এইটুকুনি বলে দিই যে এই ট্যাপেস্ট্রিতে যে ইউনিকর্নটাকে দেখানো হয়েছে সেটা বেসিক্যালি জিসাস ক্রাইস্টকে ডিপিক্ট করেছে। সো যাই হোক, সিনেমার গল্পে আসি। আমাদের রিডলি ইন্টারনেট ঘেটে মোটামুটি সেই ইউনিকর্ন ট্যাপেস্ট্রির ব্যাপারে জানতে পেরেছে এবং এটাও জানতে পেরেছে যে এই ইউনিকর্নগুলো কতটা ভয়ঙ্কর নেচারের হয় এবং এদের সাথে যদি আপনি কিছু খারাপ করেন তো আপনার সাথে অনেক খারাপ কিছু হতে পারে, যেটার ইঙ্গিত আমরা পেয়েই যাই। পার্শ্ববর্তী এক জঙ্গলে এক জন্তুর ভয়ঙ্কর আওয়াজ আমরা শুনতে পাই, যেটা শুনতে পেয়ে শেপার্ড এবং এলিয়ট তারা চুপচাপ তাদের ঘরে ঢুকে যায়। সো তারপরে দুজন সায়েন্টিস্ট এসছে, ডক্টর ভাটিয়া এবং ডক্টর সং। যেমনটা দেখেছিলাম, মিস্টার ওডেল নিজে থেকে সব রিসার্চগুলো করাতে চায় এবং তারা এলিয়ট এবং রিডলির রক্ত পরীক্ষা করছে যে তাদের শরীরে আলাদা কিছু পরিবর্তন এসেছে নাকি। এবং সেই মৃত ইউনিকর্নটার পরীক্ষা নিরীক্ষা করেও তারা জানতে পেরেছে যে তার যে শিংটা রয়েছে সেই শিংটা থেকে কিছু বায়ো ইলেকট্রিক্যাল সিগন্যাল সেই ইউনিকর্নটার শরীরের মধ্যে ছড়াচ্ছে। যাই হোক, সেই শিংটার মধ্যে কিছু জাদু রয়েছে যেটা এই ইউনিকর্নটাকে সহজে মরতে দিচ্ছে না এবং যেটার কারণেই হয়তো ইলিয়ট এবং রিডলি তাদের সমস্যাগুলো ঠিক হয়ে গেছে। এখন মিস্টার ওডেল এটার অপেক্ষাতেই তো রয়েছে। সে জানে যে তার হাতে বেশি দিন সময় নেই, সে একটা ক্যান্সার পেশেন্ট। সে তার ডাক্তারদের বলে তাদের সর্বোচ্চ চেষ্টা করতে। ওডেল তার মৃত্যুটাকে মেনে নেওয়ার থেকে বরং একটা শেষ ট্রাই করে যেতে চায়। সেই ইউনিকর্নের শিংটাকে ঘষে ঘষে কিছু ডাস্ট নেওয়া হয়েছে, যে ডাস্টটা ওডেলের শরীরে দেওয়া হয়েছে। অন্যদিকে ওডেল প্রথম থেকে এলিয়টের উপরে তার গ্র্যাটিটিউড প্রকাশ করে যে সত্যি এলিয়ট ওডেলের পরিবারের জন্য অনেক কিছু করেছে এবং যদি তাদের এই এক্সপেরিমেন্ট সফল হয়
যদি তার এই রোগের চিকিৎসা হয় তাহলে তারা যে ডিসকভারি করবে তার লাভের অংশটা এলিয়টও তো পাবে, সেটা এলিয়টকে জানিয়ে দেওয়া হয়। তবে এলিয়টের মেয়ে অর্থাৎ রিডলি সে তো রিয়েলাইজ করেছে যে কিছু তো অদ্ভুত ঘটেছে। গতকাল রাতে শোনা সেই জন্তুর আওয়াজ এবং জঙ্গলে গাছের মধ্যে কিছু চিহ্ন যেন কিছু স্ক্র্যাচ করেছে, সেই জঙ্গলে কিছু তো একটা আছে যেটা রিডলি ফিল করতে পারে এবং দৌড়ে ঘরে চলে আসে। রিডলি তারপর নিজের থেকে রিসার্চ করছে এবং শেপার্ড সেই জিনিসটা লক্ষ্য করতে পারে। শেপার্ড তাকে জিজ্ঞেস করে, তখন রিডলি জানায় যে সে ইউনিকর্নদের নিয়ে রিসার্চ করছে, যে বহু মানুষেরা ইউনিকর্নকে কাল্পনিক মনে করে, তা সত্ত্বেও ইতিহাসের বহু চ্যাপ্টারে ইউনিকর্নের নাম তো লেখা রয়েছে, হয়তো সত্যিই তাদের অস্তিত্ব ছিল। তার কথাগুলো একটু প্রমিসিং মনে হয়, সেই কারণে শেপার্ড তাকে একটা বড় প্রিন্টার এনে দেয় যাতে রিডলি তার রিসার্চগুলো শেপার্ড এবং তার পরিবারের সামনে পেশ করে। আর সেই মুহূর্তে হয়ে যায় এক মিরাকেল। শেপার্ডের পিতা অর্থাৎ মিস্টার ওডেল দু পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তার লাঠির প্রয়োজন নেই, সে একদম চাঙ্গা, যেটা দেখে সবার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। যে মানুষটা 2 মিনিট আগে হুইল চেয়ারে চলছিল সেই মানুষটা এই মুহূর্তে রীতিমতো নাচন কদন দিচ্ছে। ডক্টর সং তার ব্লাড টেস্ট করে এবং আমরা জানতে পারি যে তার ক্যান্সার অলমোস্ট চলেই গেছে। বলতে গেলে তারা একটা বড় ডিসকভারি করেছে, তারা ক্যান্সারের কিওর বার করে নিয়েছে। এখন শেপার্ড খুবই চিন্তিত যে তারা এতদিন দানছত্র করে বেরিয়েছে, তাই বলে এই ক্যান্সারের ওষুধটা তারা ফ্রিতে দান করে দিতে পারবে না। কিন্তু ডক্টর সং জানায় যে তারা এই ওষুধটাকে রেপ্লিকেট করতে পারবে না, অর্থাৎ সে মৃত ইউনিকর্নটা থেকে যেটুকুনি স্যাম্পেল বা রক্ত তারা নিতে পারবে সেইটুকুনি, সেটাকে আলাদা করে প্রডিউস করতে পারবে না, বা সেটা থেকে নতুন ভ্যাকসিন বা ওষুধও তারা বানাতে পারবে না। তো কি আর করা যাবে, যে কটা ওষুধ বানানো যায় সে কটাই বানাবে। এখন ওষুধের পরিমাণ যদি কম হয় তাহলে মার্কেটে তার ডিমান্ডও প্রচুর হবে। এখন ডিমান্ড যদি প্রচুর হয়ে যায় তো তাহলে এখানে মিলিয়ন এবং বিলিয়নের খেলা চলবে। এখন এই সম্পূর্ণ ফ্যামিলি টাকা ছাড়া তো কিছুই বোঝে না, তারা তাদের কাজ করা শুরু করে দেয়। অন্যদিকে ওডেল খুশির চোটে এলিয়টকে তার পার্টনার বানিয়ে দেয়। শেপার্ড তখন ড্রিঙ্কসের সাথে সেই ইউনিকর্নের ব্লাডটা মিশিয়ে খাচ্ছে। অন্যদিকে ওডেল এবং ইলিয়ট তারা হিসাব করছে যে তাদের কত লাভ হবে, যেটার পরিমাণ অনেক বেশি। তবে সেই মুহূর্তে রিডলি সেখানে চলে আসে এবং তাদেরকে বলে দেয় যে না, এটা উচিত না, বরং সেই প্রাণীটাকে বাইরেই ছেড়ে আসা উচিত। রিডলি তখন ইউনিকর্ন ট্যাপেস্ট্রির সেই ছবিগুলো তাদেরকে দেখায় যে একটা ইউনিকর্নকে তারা যদি বশে করার চেষ্টা করে বা তাকে যদি কন্ট্রোল করা বা তাকে ইউজ করার যদি চেষ্টা করে তো মানুষদের কী কী ঘটেছিল, সেই মধ্যযুগের গল্প, যেটা বেসিক্যালি জেসাস ক্রাইস্টের একটা মেটাফর। তবে তার মনে হয় যে সেই ইউনিকর্নটাকে ওরকমই ছেড়ে আসা উচিত জঙ্গলে। তবে ওডেল এবং তার পরিবার তো এটা করবে না, তারা অবশ্যই জন্তুটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে না পচার জন্য। তারা সিকিউরিটি এবং সব ধরনের ব্যবস্থা করেই নিয়েছে, সেই ইউনিকর্নটাকে নিয়ে যাবে তাদের হেডকোয়ার্টারে, যেখানে তার উপর রিসার্চ হবে, সেটার থেকে ওষুধ তৈরি হবে। তবে ততক্ষণে অনেক লেট হয়ে গেছিল। একটা জঙ্গলি ইউনিকর্ন সেই মুহূর্তে চলে আসে যে ডক্টর সংকে হত্যা করে দেয়। সেই ইউনিকর্নটা তার সেই ধারালো শিংটা ডক্টর সং-এর পেটের মধ্যে ঢুকিয়ে দেয় এবং তাকে নৃশংসভাবে হত্যা করে। সেই ইউনিকর্নটা সেখানে এক ভয়ঙ্কর ক্যাওস তৈরি করে, যেখানে বহু মানুষ মারা যায়। তবে অবশেষে সেই ইউনিকর্নটা যখন রিডলিকে দেখতে পায় সে শান্ত হয়ে যায়, যেন সে রিডলিকে কিছু বলার চেষ্টা করছে। সে চায় যে রিডলি তার সেই শিংটা স্পর্শ করুক। ততক্ষণে মিস্টার ওডেলের সেই সিকিউরিটি অর্থাৎ চলে আসে, যে শটগান দিয়ে সেই ইউনিকর্নটিকে গুলি মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। তো পরে ফাইনালি তারা রিডলির কথাগুলো শোনে যে হ্যাঁ সত্যিই তো একটা বিপদ এসেছে। সেই পৌরাণিক ফোকলোরগুলোতে যে গল্পগুলো রয়েছে যে যতবার মানুষেরা একটা ইউনিকর্নকে ধরার চেষ্টা করেছে ততবারই নানান বিপদ আপদ এসেছে মানুষদের উপরে। রিডলি এটাও জানায় যে সেই মৃত ইউনিকর্নটার শিংটা যখন সে স্পর্শ করেছিল সেই ইউনিকর্নটা একটা তাকে ভিশন দিয়েছিল, যেন সে কিছু একটা বলার চেষ্টা করছে, সে কোনোভাবে সেই ইউনিকর্নটার সাথে কানেক্টেড। সেই কারণেই হয়তো সেই আলাদা আর একটা ইউনিকর্ন যে মানুষগুলোকে হত্যা করলো সে রিডলিকে কিছু বলেনি। কিন্তু মিস্টার ওডেল এবং তার পরিবারের মাথায় কে এই কথা ঢোকাবে? পয়সার লোভ যাদের এত বেশি। এখন যেহেতু রিডলি সেই ইউনিকর্নটার শিংটা স্পর্শ করে একটা ভিশন পেয়েছে, সেই কারণে মিস্টার ওডেল সেও সেই আহত ইউনিকর্নটার শিংটাকে স্পর্শ করতে চায়। আহত বলতে একটু আগে যে ইউনিকর্নটাকে তারা গুলি মেরে ভাগিয়ে দিল, সেই ইউনিকর্নটা নাকি আহত রয়েছে, সেই মুহূর্তে জঙ্গলে রয়েছে, যখন তখন নাকি সে মারা যাবে এবং সেই ইউনিকর্নটাকে তারা এরকমভাবে জঙ্গলে ফেলে দিতে পারে না। একদিকে শেপার্ড বলছে যে এরকমভাবে প্রাণীটা মারা যাবে তাতে লাভ কি হবে, বরং সেই প্রাণীটাকে ইউজ করে তারা আরও নতুন নতুন ওষুধ তৈরি করতে পারবে, মানে যেটা তাদের ব্যবসার পক্ষেও লাভ হবে। শুধু ব্যবসা না, বেলিন্ডা তো বলে দেয় সম্পূর্ণ মানবজাতি লাভবান হবে এতে। এবং ওরকম একটা প্রাণী জঙ্গলে একা একা মারা যাবে, এই জিনিসটা দেখতেও তো খারাপ লাগে, তাই না? সেই কারণে তারা সম্পূর্ণ টিম নিয়ে যাবে জঙ্গলে। মোটমাট কথা রিডলি তাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছে তারা সম্পূর্ণ উল্টো জিনিসটা বুঝেছে। সো ওডেল এবং তার টিম একদম রেডি হচ্ছে, হাতে বন্দুক টন্দুক নিয়ে তারা সেই ইউনিকর্নটার শিকার করবে এবং সাথে এলিয়টকেও নিয়েছে, তাকেও যেতে হবে। এলিয়ট যাওয়ার আগে ওডেলকে জিজ্ঞেস করে যে ওডেল তো তাকে পার্টনার বানাবে বলে ডিসাইড করেছিল, তো লিগ্যাল কাজকর্মগুলো একটু আগে করে নিলে হয় না? আই মিন ইন কেস যদি কোনো দুর্ঘটনা ঘটে
তখন তো ইলিয়টের পার্টনার হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। ওডেল জানে যে অবশ্যই, তবে মিশনটা করে আসার পরে মিস্টার ওডেল সে নিজেকে সেই মাসাই ওয়ারিয়রগুলোর মতন করে ভাবছে যারা নাকি একটা স্পেয়ার দিয়ে সিংহ শিকার করে নিত, এখন সে অ্যাসল্ট রাইফেল দিয়ে একটা ইউনিকর্ন শিকার করবে। অন্যদিকে এলিয়টকে তার মেয়ে রিডলি বহুবার আটকানোর চেষ্টা করে, তবে এলিয়ট কোনোভাবেই তার মেয়ের কথা শুনতে পারছে না। মানে বেচারা একদিকে ফ্যামিলি এবং ডিউটির মাঝখানে পড়ে গেছে। তো সবাই শিকারে গেছে, অন্যদিকে শেপার্ড রয়েছে বাড়িতে। সেই ইউনিকর্নের যে শিংয়ের ডাস্টটা তারা বানিয়েছিল সেটা থেকে সে নেশা করছে এবং তারপরে ডক্টর ভাটিয়াকে জানায় তার শিংটা কাটতে। তবে ডক্টর ভাটিয়া লক্ষ্য করে যে সেই ইউনিকর্নটা যেটাকে তারা মৃত এতক্ষণ মনে করছিল সেটা অ্যাকচুয়ালি মৃত না, বরং তার শরীরটা পচনের বদলে আরও হিল হয়ে যাচ্ছে। কথার অর্থ যে এই প্রাণীগুলো কোনোভাবেই মরতে পারবে না। অন্যদিকে রিডলি সেই ইউনিকর্ন ট্যাপেস্ট্রির গল্পগুলো লক্ষ্য করে এবং সে দেখতে পায় যে সত্যিই তো তাই। সেই গল্পের শেষ অধ্যায়তে যে ইউনিকর্নটাকে সেই শিকারীরা হত্যা করে দিয়েছিল তাকে রিসারেক্ট করা হয়, অর্থাৎ সে পুনর্জীবিত হয়ে যায় এবং তাকে রাজার সেই ক্যাসেলে রাখা হয়। রিডলি বহুবার তার পিতাকে সাবধান করার চেষ্টা করে সেখান থেকে আসার জন্য, কারণ তারা তো গেছে সেই ইউনিকর্নটাকে হত্যা করার জন্য যে নাকি শটগানের দুটো গুলি খেয়ে আহত হয়েছিল। তবে কি জানলাম আমরা যে তারা সেলফ হিল হতে পারে, তাদের ক্ষতস্থানগুলো খুব ইজিলি ঠিক হয়ে যায়। আর সেটাই হয়, সেই ইউনিকর্নটা সেই স্থানে ভায়োলেন্স শুরু করে এবং একটার পর একটা সিকিউরিটিকে হত্যা করা শুরু করে। এলিয়ট এবং মিস্টার ওডেল কোনো মতে সেখান থেকে তো পালিয়ে আসে, তবে মিস্টার ওডেল তার মনে তো ভয় নেই। সেখানে বরং একটা না, বরং আরও দুটো ইউনিকর্ন উপস্থিত ছিল যারা মিস্টার ওডেলকে ঘিরে ধরে। মিস্টার ওডেল তাদেরকে জানায় যে সে নাকি কোনো ক্ষতি করতে আসেনি, বরং সেই ইউনিকর্নগুলোর সিক্রেট জানতে এসেছে। সে চায় যে এই ইউনিকর্নগুলো তাকে তাদের সিক্রেটগুলো শেয়ার করুক, ঠিক যেমনটা রিডলিকে তারা করেছিল। তবে তার মনে যে লোভ রয়েছে সেটা ইউনিকর্নগুলো বুঝতে পেরে যায় এবং সেই মেল ইউনিকর্নটা মানে সেই ছেলেটা মিস্টার ওডেলকে বড় ভয়ঙ্করভাবে হত্যা করে, মানে তার স্কালের মধ্যে তার শিংটা ঢুকিয়ে দেয়। যাই হোক, তারা তো ফেসে গেছে। ইলিয়ট পুলিশকে ফোন করার চেষ্টা করে, সেই মুহূর্তে সেই স্থানের বিদ্যুৎ চলে যায়। মানে সেই ইউনিকর্নগুলো যথেষ্ট স্মার্ট, তারাই বন্ধ করে দিয়েছে। এখন তাদের সোলার পাওয়ারটাকে অ্যাক্টিভেট করতে হবে। তারা সেখান থেকে পালানোর চেষ্টা করছে, তবে সেই গেটটা ইলেকট্রিক চালিত। গেটটাকে খুলতে হলে তাদের ম্যানুয়ালি খুলতে হবে। তবে কে খুলবে সেই গেটটা? তখন সেই ফ্যামিলির লোকেরা তাদের বাড়ি সেই চাকর অর্থাৎ গ্রিফের উপরে আঙুল তোলে যে সেই নাকি গেটটা খুলবে, তার উপরে ভোট দেয়। বেচারা বাইরে যেতে চাইছে না, তবে তার হাতে কোনো রাস্তা নেই। অবশেষে রিডলির কথাই ঠিক হয় যে তারা সেই দুটো ইউনিকর্নের হাতে তাদের সেই ছোট্ট বাচ্চাটাকে, যেটাকে তারা আটকে রেখেছিল, তাকে সঁপে দেবে এবং চুপচাপ পিছনের রাস্তা দিয়ে গাড়ি করে তারা পালিয়ে যাবে। গ্রিফ চলে যায় গেটটাকে খোলার জন্য। অন্যদিকে ডক্টর ভাটিয়া সেই মৃত ইউনিকর্নটার শিংয়ের একটা স্যাম্পেল ছিল সেটা চুরি করে নেয় এবং এলিয়টকেও বলতে থাকে যে তুমি যদি নিজের লাভ চিন্তা করো তো এখান থেকে একটা স্যাম্পেল চুরি করে নাও, কারণ এই পরিবার এরা তোমাকে এক পয়সাও লাভ দেবে না। তারপর ডক্টর ভাটিয়া সেই মৃত ইউনিকর্নটাকে বাইরে রেখে আসে, কিন্তু বাকি দুটো ইউনিকর্ন তাতেও খুশি না, তারা প্রচণ্ড রেগে রয়েছে। এখন রিডলি বুঝতে পারছে না যে আবার কি হলো। সে তো ভেবেছিল এই মৃত ইউনিকর্নটাকে তাদের হাতে সঁপে দিলে তারা হয়তো শান্ত হয়ে যাবে, তবে তাতেও শান্ত হচ্ছে না। কেসটা কি? কেস এটাই যে তারা তো সেই মৃত ইউনিকর্নটা অর্থাৎ ছোট ইউনিকর্নটার শিংটা কেটে নিয়েছে, যেটা দেখতে পেয়ে ইউনিকর্ন দুটো আরও উগ্র হয়ে যায় এবং ডক্টর ভাটিয়াকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। সেই দৃশ্য দেখে সেই চাকর অর্থাৎ গ্রিফ গেটটা অর্ধেক খুলে সেখান থেকে বেরিয়ে নিজে একাই পালিয়ে চলে যায়। তারপর বাকি লোকেরা অর্থাৎ বেলিন্ডে যখন পালানোর চেষ্টা করে, সে লক্ষ্য করে যে তার ছেলে শেপার্ড সেখানে নেই, কারণ তার ছেলে শেপার্ড সেই ইউনিকর্নের শিংয়ের যে ডাস্টটা ছিল সেটা দিয়ে নেশা করছে এবং রিডলির রিসার্চটাকে বোঝার চেষ্টা করছে এবং সে ফাইনালি বুঝে যায়। সেই ট্যাপেস্ট্রিতে আমরা দেখেছিলাম যে ইউনিকর্নটাকে কোনোভাবেই বশ করা যাচ্ছিল না, তবে একজন মানুষ সেটাকে বশ করেছিল, একটা কাইন্ড হার্টেড মেইডেন, একটা সৎ হৃদয়ের একটা মেয়ে। এবং এখানে থাকা এই ইউনিকর্নগুলোকেও একটা কাইন্ড হার্টেড মেইডেনই শান্ত করতে পারবে, যেটা রিডলি ছাড়া আর কেউ না। তবে অবশ্যই এলিয়ট তো চাইবে না যে তার মেয়ের স্যাক্রিফাইস দেওয়া হোক, বিশেষ করে এই পাগল পরিবারের জন্য। তবে কি, অনেক দেরি হয়ে গেছে। সেই ইউনিকর্নগুলো তো তাদের সেই ঘরের মধ্যে প্রবেশ করেছে, প্রত্যেকে নিজেদের জীবন বাঁচিয়ে পালাচ্ছে, কেউ কেউ তো লুকিয়ে রয়েছে। তখন আবার রিডলি দেখতে পায় যে সেই মৃত ইউনিকর্নটার শিং তার পিতা অর্থাৎ ইলিয়টের কাছে ছিল। ইলিয়ট অ্যাকচুয়ালি সেটা চুরি করেছিল যাতে সেটা দিয়ে সে দু পয়সা ইনকাম করতে পারে এবং রিডলির দেখাশোনা সে করতে পারে। তবে অবশেষে সে রিয়েলাইজ করে এই শিংটার জন্যই তো সেই ইউনিকর্নগুলো এরকম পাগলামি শুরু করেছে। অন্যদিকে বেলিন্ডা এবং শেপার্ড তারা দুজন মিলে তো একটা ওয়াইল্ড প্ল্যান করেছে, যেমনটা সিনেমায় হয়। শেপার্ডের পিতার যে অক্সিজেন ট্যাঙ্কটা ছিল সেটাকে নাকি সে তীর মেরে ব্লাস্ট করবে যখন ইউনিকর্নটা নাকি সেটার পাশে থাকবে। যদিও তার প্ল্যানটা একদমই ব্যর্থ হয়, কারণ প্রথমে সেই ইউনিকর্নটা বেলিন্ডার উপরে আক্রমণ করে এবং তার খুব খারাপ অবস্থা করে। শেপার্ডের হাতে সুযোগ ছিল সেই সিলিন্ডারে তীর মারার, তবে সেটা করার মতন সাহসটা তার নেই। মানে গোটা সিনেমা জুড়ে তার বড় বড় কথাই আমরা শুনেছি, তবে আসল সময়তে সে সাহসটা দেখাতে পারে না।
অন্যদিকে রিডলি তার পিতাকে জানায় যে যখন সে প্রথমবার সেই ইউনিকর্নের শিংটা স্পর্শ করেছিল সে তার মাকে ফিল করেছিল। যেমনটা বলেছিলাম, সে এক ভিন্ন দুনিয়াতে পৌঁছেছিল, যেন তার মা সেখানে ছিল। যাই হোক, এত গল্প করার সময় নেই, কারণ সেই ইউনিকর্নগুলো সেখানে চলে এসেছে এবং ইলিয়ট সেই শিংটা দেখে সেই ইউনিকর্নগুলোকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে যাতে তার মেয়ে পালানোর একটা সুযোগ পেয়ে যায়। তবে শেপার্ড তখন চলে আসে হাতে তীর নিয়ে। সে তো জানে যে এই ইউনিকর্নগুলো রিডলিকে কিছুই বলবে না, সেই কারণে সে রিডলিকে তীরের ভয় দেখিয়ে সেখানে বসিয়ে রাখে। সেই ভয়ঙ্কর ইউনিকর্নটা সেখানে চলে আসে, তবে রিডলির স্পর্শে সে একদম শান্ত হয়ে যায় এবং তার পাশেই শুয়ে পড়ে। অন্যদিকে ইলিয়ট সেই শিংটা দেখিয়ে সেই ফিমেল ইউনিকর্নটাকে সেই স্থানে নিয়ে চলে আসে। যেও রিডলিকে দেখে তার স্পর্শে তার পাশে শুয়ে পড়ে। শেপার্ড ভেবেছে যে এখন এই সুযোগে ইউনিকর্নগুলোর হাত পা বেঁধে সেই মৃত ইউনিকর্নটার শিংটা নিয়ে এসে চুপচাপ সেখান থেকে তো পালাবে। তবে ইলিয়ট আর এটা হতে দেয় না। সে সেই ইউনিকর্নের শিংটা সরাসরি শেপার্ডের পেটে ঢুকিয়ে দেয়। অন্যদিকে শেপার্ড তার হাতে থাকা তীরটাও ইলিয়টের বুকে ঢুকিয়ে দেয়। পরে সেই ইউনিকর্নগুলো আবার তাদের ঘুম থেকে উঠে যায় এবং প্রথমেই শেপার্ডকে একটা লাথি মেরে তাকে আধমরা থেকে ফুলমরা করে দেয়। অন্যদিকে রিডলি তার মৃতপ্রায় পিতার কাছে গিয়ে তার মনের কথাগুলো শেয়ার করে যে সত্যি সে এতদিন এরকম গম্ভীর চুপচাপ থাকলেও সে তার পিতাকে খুবই ভালোবাসে। সে সেই জায়গাটার কথা বলে যে জায়গাটা সেই ইউনিকর্নটা তাকে দেখিয়েছিল, সেই অদ্ভুত দুনিয়া যেখানে সে তার মাকে ফিল করেছিল। হয়তো তার মা সেখানেই অপেক্ষা করছে তাদের জন্য। অবশেষে ইলিয়ট মারা যায়, তবে গল্পের শেষ এখানে না। সেই ইউনিকর্ন দুটো যেটার খোঁজ করছিল, সেই ছোট বাচ্চাটার শিঙের একটা টুকরো সেটা তারা পেয়ে গেছে। সেই ভাঙা শিঙের টুকরোটা তারা জায়গা মতন রেখে দেয় এবং পাশে তারা মৃত ইলিয়টকেও রাখে এবং সেই দুটো ইউনিকর্ন তাদের ম্যাজিক পারফর্ম করতে থাকে। আপনি যদি অ্যাকচুয়ালি দ্য ইউনিকর্ন ট্যাপেস্ট্রির গল্পগুলো লক্ষ্য করেন, যেটা বললাম যে আপনি গুগল বা উইকিপিডিয়া ঘেটেও আপনি জানতে পারবেন, সেখানে দেখতে পারবেন যে যখন ইউনিকর্নটাকে ধরা হয়েছিল তখন সে তার ম্যাজিক পারফর্ম করছিল। সে একটা ফাউন্টেনের জল যেটা নোংরা ছিল, বিষাক্ত ছিল, সেটাকে তার ম্যাজিক দিয়ে সেটাকে পরিষ্কার জল বানিয়ে দেয় সে। তবে একটা কথা আছে যে যখন একটা ইউনিকর্ন তার ম্যাজিক পারফর্ম করবে সেই মুহূর্তে তাকে ডিস্টার্ব বা তার ক্ষতি করতে নেই, এবং শিকারীরা সেটাই করেছিল এবং তারপরেই সেই ইউনিকর্ন একটা র্যাম্পেজে বেরোয় এবং মানুষদের যথেষ্ট ক্ষতি করে। যাই হোক, সিনেমার গল্পে আসি। সেই ইউনিকর্নগুলো তাদের ম্যাজিক পারফর্ম করে এবং ইলিয়ট ফাইনালি তার মৃত্যু থেকে ফিরে আসে। সে সেই দুনিয়াটা দেখতে পায় যেটার কথা রিডলি তাকে বলেছিল। সবশেষে সে মৃত ইউনিকর্নটাও জীবিত হয়ে যায় এবং সম্পূর্ণ পরিবার দৌড়ে সেই জঙ্গলে চলে যায়। তবে সেই বাড়ির চাকর সে তো পালিয়ে গেছিল। সে পুলিশ ডেকে এনেছে এবং পুলিশ এসেই দেখতে পায় যে সেখানে চারিদিকে লাশ পড়ে রয়েছে এবং ইলিয়ট এবং রিডলি গায়ে রক্ত লেগে সেখানে বসে রয়েছে। আর কি, সম্পূর্ণ দোষ তো তাদের উপরেই পড়বে। যদিও তারা সত্যি কথাটা তো বলে, তবে পুলিশ তো আর সেই কথা বিশ্বাস করবে না যে একটি ইউনিকর্ন সেই কাজ করেছে। পুলিশ তাদেরকে হ্যান্ডকাফ পরিয়ে গাড়িতে করে সেখান থেকে নিয়ে যাচ্ছে। আর সেই মুহূর্তে সেই ইউনিকর্ন তার পরিবার নিয়ে সেখানে চলে আসে। তারা যখন রিয়েলাইজ করে যে ইলিয়ট এবং রিডলিকে সেই গাড়িতে বেঁধে রাখা হয়েছে বা তাদের হাতটা বাঁধা রয়েছে, তখনই সেই ইউনিকর্নটা ইলিয়টকে ইঙ্গিত দেয় এবং ইলিয়ট তাদের সিট বেল্টটা বেঁধে একদম ইম্প্যাক্টের জন্য প্রস্তুত হয়ে যায়। আমরা দেখতে পাই সেই ইউনিকর্নগুলো সরাসরি সেই পুলিশের গাড়িটায় গিয়ে ধাক্কা মারে, যেটার ফলে হয়তো একটা দুর্ঘটনা হবে এবং যেখান থেকেই তারা ইলিয়ট এবং রিডলিকে সেই পুলিশের হাত থেকে বাঁচিয়ে নেবে। আর এখানেই ডেথ অফ এ ইউনিকর্ন সিনেমাটা শেষ হয়। এটা একটা হরর কমেডি জনরার সিনেমা। বেশ কিছু ডার্ক কমেডি রয়েছে। সিনেমার ডায়লগ, প্রত্যেকটা সিকোয়েন্স আমার দুর্দান্ত লেগেছে। মানে আপনি যদি একটা কমেডি সিনেমা দেখতে চান যেখানে দুর্দান্ত কিছু হিউমার রয়েছে, ডার্ক কমেডি টাইপ, তো ডেফিনেটলি এই সিনেমাটা চেক আউট করতে পারেন। তো এই ছিল ভিডিও। আপনাদের ওপিনিয়ন কমেন্ট সেকশনে লিখতে একদমই ভুলবেন না এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না। আপনি আমার সোশ্যাল সাইটসগুলো ফলো করতে পারেন, যেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে আপনার সাথে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টেক কেয়ার অ্যান্ড বাই।